হ্যালো স্টুডেন্টস, পালসার্স কমার্স ক্লাসে সবাইকে স্বাগত জানাই। তোমাদের থার্ড সেমিস্টারের যে এক্সাম শুরু হতে চলেছে, সেই এক্সামের অনেকগুলো ভিডিও আমি অ্যাকাউন্টসের ওপরে করেছি। আজকে আর একটা ভিডিও নিয়ে এসেছি তোমাদের থার্ড সেমের খুবই সিলেক্টেড কোয়েশ্চেন্স নিয়ে, যেগুলো 100% গ্যারেন্টেড কমন হবে। এবং এই কোয়েশ্চেন্সগুলো আছে ডিবেঞ্চার বলে যে তোমাদের যে চ্যাপ্টারটা আছে তার নিউমেরিক্যাল প্রবলেম, এবং তার সঙ্গে যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস বলে যে চ্যাপ্টারটা আছে তার থেকেও কিছু প্রবলেম সিলেক্ট করে এই ভিডিওটি তৈরি করা হয়েছে। এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবে, কেননা এই ধরনের ডিবেঞ্চার রিলেটেড অঙ্ক কিন্তু তোমাদের পরীক্ষায় আসার অত্যন্ত চান্স রয়েছে। এবং সেই সঙ্গে আমি তোমাদেরকে বলবো ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস, কম্পারেটিভ কমন সাইজ স্টেটমেন্ট অ্যানালাইসিস, এইটাও একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এখান থেকেও কম করে 4-5টা কোয়েশ্চেন্স তোমরা পাবে। তো এই ভিডিওতে সেই ডিবেঞ্চারের কি ধরনের নিউমেরিক্যাল প্রবলেম আসতে পারে এবং ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিসের কিরকম অঙ্ক হতে পারে বা কিরকম কোয়েশ্চেন আসতে পারে সেই ব্যাপারে আজকের এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। এবং তার সাথে সাথে আমি যে আরো 5-6টা ভিডিও তোমাদের এই থার্ড সেমের অ্যাকাউন্টসের জন্য আপলোড করেছি, সেই ভিডিওগুলোর লিংক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা অবশ্যই কিন্তু সেই ভিডিওগুলো পরীক্ষার আগে দেখে যাবে, অবশ্যই 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 সেই ভিডিওগুলো প্রত্যেকটা পরীক্ষার আগে দেখে যাবে। ওইখান থেকে সমস্ত ভিডিওগুলো যদি তোমরা দেখতে পারো পরীক্ষার আগের দিন অন্তত, তাহলে 100% গ্যারেন্টেড কমন পাবে। এর বাইরে সেরকম আর কোনো কোয়েশ্চেন আসার চান্স নেই। আমি সমস্তটাই কভার করে দিয়েছি যাতে তোমাদের কোনো রকম অসুবিধে না হয়। এই কোয়েশ্চেন্স গুলো তোমরা খুব ভালো করে গেলে, দেখে গেলে অবশ্যই তোমরা পরীক্ষায় 90% মার্কস কি 95% মার্কস তোমরা অবশ্যই পাবে। চলো আর বেশি কথা না বলে শুরু করি। প্রথমে দেখো একটা নিউমেরিক্যাল কোয়েশ্চেন্স আছে ডিবেঞ্চারের ওপর। বলেছে এক্স লিমিটেড ইস্যুড 1012% ডিবেঞ্চার এট দ্য রেট অফ ₹100 ইচ উইথ 20% ডিসকাউন্ট। এক্স লিমিটেড 1000টা ডিবেঞ্চার ইস্যু করছে 100 টাকা করে, আবার 20% ডিসকাউন্ট ইস্যু করছে। তাহলে বলছে হুইচ অ্যামাউন্ট ডেবিটেড টু ব্যাংক অ্যাকাউন্ট অ্যাট দ্য টাইম অফ অ্যাপ্লিকেশন মানি রিসিভ ফ্রম ডিবেঞ্চার হোল্ডার্স। তাহলে ডিবেঞ্চার হোল্ডার্সের থেকে কত টাকা পাবে এবং ব্যাংকে কত টাকা ডেবিট করবে। তো এখানে সলিউশনটা দেখো কিভাবে করা হলো। নমিনাল ভ্যালু হচ্ছে 100, ডিসকাউন্ট দেওয়া হচ্ছে 20%, সো দ্য অ্যামাউন্ট অফ ডিসকাউন্ট উইল বি, ডিসকাউন্ট সবসময় নমিনাল ভ্যালুর উপর হয়, তো নমিনাল ভ্যালু যখন 100 তখন তার 20% 20 টাকা ডিসকাউন্ট হচ্ছে পার ডিবেঞ্চারে। সো টোটাল অ্যামাউন্ট রিসিভড অ্যাট দ্য টাইম অফ ইস্যু অফ ডিবেঞ্চার, পার ডিবেঞ্চারে কত টাকা করে ইস্যু হচ্ছে, কত টাকা করে পাওয়া যাচ্ছে ডিবেঞ্চার ইস্যু করে, না 100 টাকা যে অরিজিনাল দাম তার থেকে 20 টাকা ডিসকাউন্ট চলে যাচ্ছে, গিয়ে এক একটা ডিবেঞ্চারের অরিজিনাল দাম দাঁড়াচ্ছে গিয়ে 80 টাকা, 80 রুপিস, 100 -20 করে। আর আমরা 1000টা ডিবেঞ্চার ইস্যু করছি, তাহলে আমরা ডিবেঞ্চার হোল্ডারদের থেকে কত টাকা করে রিসিভ করব ডিবেঞ্চার ইস্যু করার সময়? 1000টা ডিবেঞ্চারে 80 রুপিস করে রিসিভ করব। তো 80 ইন্টু 1000 করলে 80,000 টাকা আমরা ব্যাংকে রিসিভ করব। তাহলে অপশন সি ইজ দ্য রাইট অপশন। বোঝা গেল? এরপরে দেখো 2 নম্বরে বলেছে, এগুলো খুব ছোট ছোট সুন্দর অঙ্ক, এইগুলো তোমরা দেখে যাও, এরকম ধরনেরই 1 মার্কসের এমসিকিউ তোমাদের জন্য আসবে। নাম্বার 2 তে বলছে ওয়াই লিমিটেড ইস্যুড 2000, মানে 2000 সংখ্যার 5% ডিবেঞ্চার। 5% ডিবেঞ্চার হচ্ছে ডিবেঞ্চারের ইন্টারেস্ট রেট, প্রত্যেকটা ডিবেঞ্চারের আগে তার ইন্টারেস্ট রেটটা লেখা থাকে। তো ওয়াই লিমিটেড ইস্যুড 2000 5% ডিবেঞ্চার অ্যাট দ্য রেট অফ ₹100 ইচ উইথ 20% প্রিমিয়াম। মানে 100 টাকার অরিজিনাল দাম, সেটা 20% প্রিমিয়াম ইস্যু করছে, হুইচ ইজ রিডিমড, যেটা কিনা ফেরত দেওয়া হবে, রিডিম মানে ফেরত দেওয়া, হুইচ ইজ রিডিমড আফটার 5 ইয়ার্স উইথ 10% প্রিমিয়াম, আর সেটা 10% প্রিমিয়াম দিয়ে 5 বছর বাদে ফেরত দেবে। তাহলে বলছে হুইচ অ্যামাউন্ট উইল বি ট্রান্সফার টু প্রিমিয়াম অন রিডেমশন অফ ডিবেঞ্চার অ্যাকাউন্ট অ্যাট দ্য টাইম অফ ইস্যু অফ ডিবেঞ্চার। দেখো প্রিমিয়াম অন রিডেমশন অফ ডিবেঞ্চার মানে হচ্ছে আমরা ডিবেঞ্চারটা যখন ফেরত দেবো তখন যে এক্সট্রা টাকাটা দেবো সেটাকে বলে প্রিমিয়াম অন রিডেমশন অফ ডিবেঞ্চার। তো বলছে কত টাকা আমাদের প্রিমিয়াম অন রিডেমশন অফ ডিবেঞ্চারে ট্রান্সফার করতে হবে, বা ডিবেঞ্চারটা রিডিম করার সময়, ফেরত দেওয়ার সময় কত টাকা আমাদের ফেরত দিতে হবে। দেখো আমরা এইভাবে হিসেব করলাম, প্রিমিয়াম এট দ্য টাইম অফ রিডেমশন অফ ইচ ডিবেঞ্চার। দেখো অঙ্কে বলা আছে যে প্রিমিয়ামটা 10% প্রিমিয়াম দিয়ে ডিবেঞ্চার গুলো রিডিম করা হবে। তাহলে এই যে নমিনাল ভ্যালু 100 রুপিস আর 10% তার প্রিমিয়াম, তাহলে 100-এর 10% 10 টাকা হচ্ছে প্রিমিয়াম। তাহলে বলছে শো টোটাল অ্যামাউন্ট অফ প্রিমিয়াম অন রিডেমশন অফ ডিবেঞ্চার। দেখো কোম্পানি তো 2000টা ডিবেঞ্চার ইস্যু করছে, যেটা 5 বছর বাদে 10 টাকা এক্সট্রা প্রিমিয়াম দিয়ে ফেরত দেবে। তাহলে কোম্পানি কত টাকা প্রিমিয়াম অন রিডেমশন অফ ডিবেঞ্চারের জন্য দেবে? না 2000 ইন্টু 10, 20,000। তাহলে 20,000 মানে হচ্ছে অপশন এ ইজ দ্য রাইট অপশন। বুঝা গেল? এরপরে বলেছে পি লিমিটেড পারচেসড এ মেশিন। এটাও খুব সুন্দর অঙ্ক। পি লিমিটেড একটা মেশিন পারচেস করেছে জেড লিমিটেডের থেকে, যার প্রাইস হচ্ছে 5,50,000। তারপরে বলছে দ্য পেমেন্ট ওয়াজ মেড বাই ইস্যু অফ 9% ডিবেঞ্চার অফ 100 ইচ অ্যাট এ প্রিমিয়াম অফ 10%।
কোম্পানি এই 5,50,000 জেড লিমিটেডকে যে পেমেন্ট করবে সেটা পুরোটাই একটা ডিবেঞ্চার ইস্যু করবে 9% যার ইন্টারেস্ট রেট, 9% ডিবেঞ্চার, 100 টাকা তার অরিজিনাল দাম, কিন্তু সেটা 10% প্রিমিয়ামে ইস্যু করবে। তাহলে কতগুলো ডিবেঞ্চার ইস্যু করলে পরে জেড লিমিটেডকে 5,50,000 টাকা পেমেন্ট করা যাবে? ঠিক আছে, তো এখানে কি করতে হবে? এখানে দেখো ইস্যু প্রাইস অফ ইচ ডিবেঞ্চার তাহলে দাঁড়াচ্ছে, ডিবেঞ্চার গুলো তো 10% প্রিমিয়াম ইস্যু করবে, তাহলে অরিজিনাল দাম 100 টাকা প্লাস তার প্রিমিয়াম হচ্ছে 100 টাকা, 10% 10 টাকা, তাহলে টোটাল দাম দাঁড়াচ্ছে একটা ডিবেঞ্চারের 110। এবার 110 করে পেমেন্ট করে যদি 5,50,000 পেমেন্ট করতে হয়, তাহলে কতগুলো ডিবেঞ্চার ইস্যু করতে হবে? এই যে লিখেছি, শো নাম্বার অফ ডিবেঞ্চার ইস্যুড ফর পেমেন্ট অফ ভ্যালু অফ মেশিন উইল বি, দেখো টোটাল 5,50,000 আমরা পে করব, আর 110 টাকা করে এক একটা ডিবেঞ্চার দিয়ে পেমেন্ট করব। তাহলে 5,50,000 পে করবো, আর 110 টাকা করে এক একটা ডিবেঞ্চার যদি হয়, তাহলে 5,50,000 ডিভাইডেড বাই 110 করলে 5,000টা ডিবেঞ্চার আমাদের ইস্যু করতে হবে। 5,000 ইন্টু 110 করে দেখবে 5,50,000 পেমেন্ট করা যাবে। তাহলে কতগুলো ডিবেঞ্চার আমাদের ইস্যু করতে হবে? না 5,000। বোঝা গেল? তো এইটা হচ্ছে রাইট অপশন, এ ইজ দ্য রাইট অপশন। এরপরে বলছে দেখো, র্যানব্যাক্সি লিমিটেড, এটাও একটা খুব ভালো অঙ্ক। বলেছে র্যানব্যাক্সি লিমিটেড ইস্যু করছে 3,000 12% ডিবেঞ্চার 100 ইচ, এক একটার 100 টাকা করে দাম, ইস্যু করছে উইথ 20% ডিসকাউন্টে, বাট রিডিমড উইথ 10% প্রিমিয়াম, কিন্তু ফেরত দেবে 10% প্রিমিয়ামে। তারপরে বলছে হোয়াট অ্যামাউন্ট উইল বি ডেবিটেড টু লস অন ইস্যু অফ ডিবেঞ্চার অ্যাকাউন্ট। তো এইখানে ব্যাপার হচ্ছে, এখানে কোম্পানির ডবল লস হচ্ছে। তার কারণ দেখো, কোম্পানিটা ইস্যু করছে ডিসকাউন্টে, আবার ফেরত দেওয়ার সময় 10% এক্সট্রা প্রিমিয়াম দিচ্ছে, ডিবেঞ্চার হোল্ডারদের থেকে 20 টাকা করে কম নিচ্ছে, আর 10 টাকা করে কিন্তু আবার বেশি দিতে হচ্ছে। টোটাল লস কিন্তু 30 টাকা। কিভাবে লেখা হয়েছে দেখো, ডিসকাউন্ট এট দ্য টাইম অফ ইস্যু ফর ইচ ডিবেঞ্চার, ডিসকাউন্ট হচ্ছে ইস্যুর সময় 100 টাকা, 20% 20 টাকা, ঠিক আছে। আর প্রিমিয়াম এট দ্য টাইম অফ রিডেমশন অফ ইচ ডিবেঞ্চার, প্রিমিয়ামের সময় দিতে হবে 100 টাকা 10%, অর্থাৎ 10 টাকা। তাহলে টোটাল লস হচ্ছে 20 টাকা ডিসকাউন্ট ইস্যুর জন্য লস, আর 10 টাকা এক্সট্রা প্রিমিয়াম ফেরত দেওয়ার জন্য লস। তাহলে টোটাল লস হচ্ছে 30 টাকা, 30 রুপিস। এবার কোম্পানি কতগুলো ডিবেঞ্চার ইস্যু করছে? না 3,000টা। তাহলে এই যে লেখা হয়েছে টোটাল নাম্বার অফ ডিবেঞ্চার ইস্যুড 3,000, সো টোটাল অ্যামাউন্ট ডেবিটেড টু লস অন ইস্যু অফ ডিবেঞ্চার অ্যাকাউন্ট, তাহলে লস অন ইস্যু অফ ডিবেঞ্চারে আমরা টোটাল লস কতটা ডেবিট করবো? না 3,000 ডিবেঞ্চার ইস্যু করছি, আর 30 টাকা করে লস হচ্ছে পার ডিবেঞ্চারে, তো 3,000 ইন্টু 30 করলে 90,000। দ্যাট মিনস অপশন সি ইজ দ্য রাইট অপশন। বোঝা গেল? এরপরে আমরা চলে যাব, কতগুলো ছোট ছোট এমসিকিউ টাইপের কোশ্চেন আছে, ট্রু ফলস টাইপের কোশ্চেন আছে। বলছে মুনাফা হলে ঋণপত্রের উপর নির্দিষ্ট হারে সুদ প্রদান করা যায়, এইটা কিন্তু ফলস, এটা কিন্তু ফলস। তার কারণ এখানে বলেছে মুনাফা হলে তবেই কিন্তু সুদ প্রদান করা যায় ডিবেঞ্চারের উপর, এটা ভুল। ডিবেঞ্চার প্রফিট হোক লস হোক, ডিবেঞ্চারের উপর সবসময় ইন্টারেস্ট দিতেই হবে, ফিক্সড ইন্টারেস্ট ডিবেঞ্চারকে দিতেই হবে, তো এটা ফলস। বলছে 12% ডিবেঞ্চারের অর্থ হলো কোম্পানির ঋণপত্রের উপর বার্ষিক 12% হারে সুদ প্রদান করা যাবে। হ্যাঁ, ডিবেঞ্চারের প্রথমে যে আহ, প্রথমে যে পার্সেন্টেজটা দেওয়া থাকে, সেই পার্সেন্টেজেই ডিবেঞ্চারের উপর ইন্টারেস্ট দেওয়া হয়, এটা ঠিকই আছে। পরেরটা বলেছে কোম্পানির ঋণপত্র হলো অন্তর্দায়, কোম্পানির ঋণপত্র হচ্ছে বহির্দায় বা এক্সটার্নাল লাইবিলিটি, সুতরাং এটা কাটা। আর শূন্য কুপন হারে ঋণপত্রে কোনো সুদের হার থাকে না, এটা কিন্তু রাইট আছে, ঠিক আছে, এটা কিন্তু রাইট আছে। তাহলে আমাদের অপশন আসছে 1 আর 3 মিথ্যা, আর 2 আর 4 সত্য, দেখতে পাচ্ছ? তাহলে অপশন এ ইজ দ্য রাইট অপশন। 1 আর 3 হচ্ছে গিয়ে মিথ্যে, 2 আর 4 হচ্ছে গিয়ে সত্য। এরপরে এরকম আরেকটা আছে, বলছে ঋণপত্র সমহারে বিলি করে অবহারে পরিশোধযোগ্য হতে পারে। ঋণপত্র সমহারে মানে হচ্ছে অ্যাট পারে ইস্যু করা হলো, আর অবহারে পরিশোধ করা হবে মানে ডিসকাউন্টে রিপেমেন্ট করা হবে, এটা কখনোই হয় না। তুমি একটা ডিবেঞ্চার 100 টাকা করে ইস্যু করলে, আর 5 বছর বাদে যদি বলো 80 টাকা ফেরত দেবো কি 90 টাকা ফেরত দেবো, কম দামে ফেরত দেবো, তাহলে সেই ডিবেঞ্চার আর কোনোদিন বিক্রিই হবে না, সুতরাং এটা হওয়া সম্ভব নয়। এরপরে বলেছে ঋণপত্র অবহারে বিলি করে অধিহারে পরিশোধযোগ্য হতে পারে। হ্যাঁ, ঋণপত্র ডিসকাউন্টে ইস্যু করে প্রিমিয়ামে ফেরত হতে পারে, এটা কিন্তু ট্রু বলা আছে। তারপরে বলেছে 12 মাসের মধ্যে পরিশোধযোগ্য ঋণপত্রকে বলা হয় স্বল্পমেয়াদী ঋণপত্র। 12 মাসের মধ্যে যদি কোনো ঋণপত্রকে ফেরত দিয়ে দেওয়া হয়, তাহলে সেটাকে স্বল্পমেয়াদী ঋণপত্র বলে, এটা ঠিকই আছে। আর উদ্বত্ত পত্রে ঋণপত্র শেয়ার হোল্ডার্স ফান্ড শিরোনামে দেখানো হয়, না এটা কিন্তু ভুল। উদ্বত্ত পত্র নন কারেন্ট লাইবিলিটি, এই হেডে দেখানো হয়, নন কারেন্ট লাইবিলিটিতে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 1 আর 4টা মিথ্যা, আর 2 3 সত্য। অপশন বি ইজ দ্য রাইট অপশন, 2 3 সত্য আর 1 4 মিথ্যা। এরপরে একটা ছোট অঙ্ক আছে, এটাও একটা খুব সুন্দর অঙ্ক। বলছে জিকো লিমিটেড ইস্যুড 1,000 10% ডিবেঞ্চার 100 ইচ উইথ 20% ডিসকাউন্ট বাট রিডিমড অ্যাট পার আফটার 5 ইয়ার্স। বলছে জিকো লিমিটেড একটা 1000 সংখ্যার 10% ডিবেঞ্চার 100 টাকা করে ইস্যু করেছে,
কিন্তু 20% ডিসকাউন্টে ইস্যু করছে, বাট রিডিমড অ্যাট পার, কিন্তু রিডিম করবে 5 বছর বাদে অ্যাট পারে। তাহলে বলছে হুইচ অ্যামাউন্ট উইল বি রিটার্ন অফ ফর ডিসকাউন্ট অন ইস্যু অফ ডিবেঞ্চার অ্যাকাউন্ট ফর ফার্স্ট ইয়ার। তাহলে ফার্স্ট ইয়ারে ডিসকাউন্ট অন ইস্যু অফ ডিবেঞ্চার অ্যাকাউন্টে কত টাকা রাইট অফ করবে, অর্থাৎ কত টাকা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে ডেবিট করবে। তো ডিসকাউন্ট অন ইস্যু অফ ডিবেঞ্চার, এখানে ইস্যু করা হচ্ছে ডিবেঞ্চারটা 100 টাকা দাম, তার 20% ডিসকাউন্টে, অর্থাৎ 20 টাকা করে। সো টোটাল ডিসকাউন্ট হচ্ছে, একটা ডিবেঞ্চারের ডিসকাউন্ট হচ্ছে 20 টাকা, তাহলে টোটাল ডিবেঞ্চার হচ্ছে 20 টাকা করে, 1000টা ডিবেঞ্চার ইস্যু হচ্ছে, তাহলে 20,000 টাকা হচ্ছে টোটাল ডিসকাউন্ট অন ইস্যু অফ ডিবেঞ্চার। এবার বলছে দ্য ডিউরেশন অফ ডিবেঞ্চার, ডিবেঞ্চারটা তো 5 বছর ধরে ইউজ করবো, 5 বছরে বাদে টাকাটা ফেরত দেবো, তাহলে এই 20,000 টাকার যে লসটা হচ্ছে, ইট ইজ রিডিমড, এখানে লেখা আছে দেখো, ইট ইজ redeemed after 5 years, so the loss will be distributed equally for 5 years. লসটা তাহলে এই 20,000 টাকা লসটা 5 বছর ধরে আমরা ইকুয়ালি ডিস্ট্রিবিউট করব, সমান 5টা ভাগে ভাগ করে। তাহলে ফার্স্ট ইয়ারের ডিসকাউন্ট অন ইস্যু অফ ডিবেঞ্চার কত হবে না, টোটাল যে লস হয়েছে 20,000 ডিভাইডেড বাই 5,000, 20,000 ডিভাইডেড বাই 5,000, এটা করলে 4,000 টাকা হচ্ছে প্রত্যেক বছরই ফার্স্ট ইয়ারে, এবং বাকি বছরগুলোতেও আমরা 4,000 টাকা করেই লসটাকে রিটার্ন অফ করব। বোঝা গেছে? এরপরে বলছে কোন দলিলে কোম্পানির অনুমোদিত মূলধনের পরিমাণ উল্লেখ থাকে, অথরাইজড ক্যাপিটালের উল্লেখ থাকে স্মারক লিপিতে, অর্থাৎ মেমোরান্ডাম অফ অ্যাসোসিয়েশনে লিপিবদ্ধ থাকে। সিকিউরিটিজ প্রিমিয়ামটা কি? সিকিউরিটিজ প্রিমিয়াম হচ্ছে একটা মূলধন জাতীয় লাভ, একটা ক্যাপিটাল প্রফিট। ঠিক আছে, বিকৃত মূলধনের যে অংশ দেওয়ার জন্য আবেদনকারীদের তলব করা হয় তাকে বলে তলবিকৃত মূলধন, কল্ড আপ ক্যাপিটাল। ঠিক আছে, বিকৃত মূলধনের যে অংশ দেওয়ার জন্য আবেদনকারীদের তলব করা হয়, কল করা হয়, সেটাকে তলব করা মানে কল করা, তাকে বলা হয় কল্ড আপ ক্যাপিটাল বা তলবিকৃত মূলধন। আচ্ছা, তারপর বলেছে যে পরিমাণ মূলধন নিয়ে কোনো কোম্পানি নিবন্ধিত হয় তাকে বলা হয় অনুমোদিত মূলধন বা অথরাইজড ক্যাপিটাল। কোম্পানির প্রকৃত মূলধন হলো আদায়কৃত মূলধন। আদায়কৃত মূলধন যতটা টাকা অ্যাকচুয়ালি শেয়ার ডিবেঞ্চার মানে শেয়ার হোল্ডারদের থেকে পাওয়া গেছে, সেটাই হচ্ছে আদায়কৃত মূলধন। এরপরে হচ্ছে দুটো ম্যাচিং আছে, লাভ্যাংশ পাওয়ার ভিত্তিতে লাভ্যাংশ পাওয়ার ভিত্তিতে আচ্ছা, রূপান্তর যোগ্যতার ভিত্তিতে হচ্ছে অরূপান্তরযোগ্য, এটা হচ্ছে এগুলো সব প্রেফারেন্স শেয়ারের ভাগ। রূপান্তর যোগ্যতার ভিত্তিতে হচ্ছে অরূপান্তরযোগ্য, অংশগ্রহণের ভিত্তিতে হচ্ছে অংশগ্রাহী, মূলধন ফেরত দেওয়ার ভিত্তিতে হচ্ছে পরিশোধযোগ্য, আর লাভ্যাংশ পাওয়ার ভিত্তিতে হচ্ছে অসঞ্চয়ী, মানে হচ্ছে কিউমুলেটিভ আর নন কিউমুলেটিভ। তাহলে এখানে যে অপশনটা পাচ্ছি 1B, অপশন সি 1B, 2C, 1 এর সাথে B, 2 এর সাথে C, 3 এর সাথে A, আর 4 এর সাথে D। তাহলে অপশন সি ইজ দ্য রাইট অপশন। এরপরে বলেছে, এরপরে আর একটা ম্যাচিং আছে, রিজার্ভ অ্যান্ড সারপ্লাস। এটা হচ্ছে ব্যালেন্স শিটের কোনটা কোন হেডে বসে। রিজার্ভ অ্যান্ড সারপ্লাস ব্যালেন্স শিটের রিজার্ভ অ্যান্ড সারপ্লাস ব্যালেন্স শিটের ইকুইটিজ অ্যান্ড লাইবিলিটিস হেডে বসে। সানরি ক্রেডিটর্স কারেন্ট লাইবিলিটিতে বসে। বিল্ডিং হচ্ছে নন কারেন্ট অ্যাসেটস, আর ডেটর্স হচ্ছে গিয়ে কারেন্ট অ্যাসেট। তাহলে 1 এর সাথে সি, 2 এর সাথে এ, 1C, 2A, 3D আর 4B, 3D আর 4B। তাহলে অপশন বি ইজ দ্য রাইট অপশন। এরপরে বলছে মূলধন কাঠামোর অংশ নয়, এর মধ্যে কোনটি মূলধন কাঠামোর অংশ নয়? কার্যকরী মূলধন অর্থাৎ ওয়ার্কিং ক্যাপিটাল মূলধন কাঠামোর অংশ নয়। যেসব অগ্রাধিকার শেয়ার গ্রহীতারা বকেয়া লাভ্যাংশ পাওয়ার অধিকার লাভ করে তাদের বলা হয় সঞ্চয়, মানে কিউমুলেটিভ প্রেফারেন্স শেয়ার। সঞ্চয় অগ্রাধিকার শেয়ার মানে হচ্ছে কিউমুলেটিভ প্রেফারেন্স শেয়ার। এদের কি হয়, এদের লাভ্যাংশ যদি কোম্পানি না দিতে পারে, তাহলে এই লাভ্যাংশগুলো জমা রেখে একসাথে পরের কোনো একটা বছরে বা কোম্পানিটা যখন বা শেয়ারটা প্রেফারেন্স শেয়ারটা যখন ফেরত দেয়, তখন সেই লাভ্যাংশটা এদের দিয়ে দেওয়া হয়। তারপরে হচ্ছে কোন ধরনের শেয়ারে লাভ্যাংশের হার স্থির থাকে? প্রেফারেন্স শেয়ারে লাভ্যাংশের হার বা ডিভিডেন্ডের পার্সেন্টেজ ফিক্স থাকে। তারপরে বলছে অনুমোদিত মূলধন। অনুমোদিত মূলধন কি না, শেয়ার মূলধনের সর্বোচ্চ সীমাই হচ্ছে অনুমোদিত মূলধন, এর বেশি শেয়ার কোম্পানি ইস্যু করতে পারে না। বিকৃত মূলধন মানে হচ্ছে যে মূলধনটা প্রকৃতপক্ষে মূলধনের প্রকৃত বিকৃত অংশ। বিলিকৃত মূলধন মানে হচ্ছে তলবিকৃত মূলধন হচ্ছে মূলধনের যে অংশ আদায়ের জন্য তলব করা হয়েছে, আর বিলিকৃত মূলধন হচ্ছে বিক্রয়ের জন্য উপস্থিত করা হয়েছে, উপস্থিত মূলধন। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি একের সঙ্গে সি, অপশন সি ইজ দ্য রাইট অপশন। একের সাথে সি, 2 এর সাথে এ, 3 এর সাথে ডি, আর 4 এর সাথে বি। আচ্ছা, এরপরে একটা কোশ্চেন আছে যে ঘরোয়া কোম্পানির সর্বোচ্চ সদস্য সংখ্যা কত? ঘরোয়া কোম্পানির সর্বোচ্চ সদস্য সংখ্যা হচ্ছে 200 জন। তারপর হচ্ছে ডিসকাউন্ট অন ইস্যু অফ ডিবেঞ্চার কোন হিসাব খাত থেকে রাইট অফ করা যায়? কোথা থেকে রাইট অফ করা যায় না, এদের মধ্যে সিকিউরিটিজ প্রিমিয়াম, ডিসকাউন্ট একটা লস, সেটা শেয়ার ইস্যু করে যে লাভ হয় সিকিউরিটিজ প্রিমিয়াম, সেখান থেকে অ্যাডজাস্ট করা যায়। এরপরে বলছে আর্থিক বিবরণী বিশ্লেষণের হাতিয়ার বা কৌশল হলো, আর্থিক বিবরণী
বিশ্লেষণের হাতিয়ার বা কৌশল হলো তুলনামূলক, সাধারণ আকৃতির বিবরণী, নগদ প্রবাহের বিবরণী, উল্লিখিত সবগুলিই হবে। সবগুলোই হচ্ছে আর্থিক বিবরণী কৌশলের পদ্ধতি। এরপরে দেখো 22 নম্বরে বলেছে, এটা একটা অ্যাসার্টেন আর রিজনিং আছে। বলেছে তুলনামূলক আয় বিবরণী, যেটাকে কম্পারেটিভ ইনকাম স্টেটমেন্ট বলে, সেটা হলো একটা অনুভূমিক বিশ্লেষণ। অনুভূমিক বিশ্লেষণ মানে হচ্ছে পাশাপাশি বিশ্লেষণ, অর্থাৎ একটা ফিগারের সাথে পাশের একটা ফিগারের আমরা তুলনামূলক আলোচনা করছি, সেটাই হচ্ছে হরাইজন্টাল অ্যানালাইসিস। তো বলছে তুলনামূলক আয় বিবরণীতে হলো একটি অনুভূমিক বিশ্লেষণ। এইটা কিন্তু ট্রু, ঠিক আছে, এটা হচ্ছে সত্যি কথা। হ্যাঁ, আমরা তুলনামূলক আয় বিবরণীতে পাশাপাশি দুটো ফিগার, পরপর দুটো বছরের ফিগার কতটা ইনক্রিজ ডিক্রিজ করলো এবং কত পার্সেন্ট ইনক্রিজ বা ডিক্রিজ করলো সেটা আমরা বার করি। 2 নম্বরের রিজনিং এ বলছে তুলনামূলক আয় বিবরণীতে 2 বা ততোধিক বছরের রেভিনিউ ও খরচ অনুভূমিক বিশ্লেষণ করা হয়। হ্যাঁ, এটা ঠিকই কথা, যে এটাও সঠিক বলেছে যে আমরা তুলনামূলক আয় বিবরণীতে 2 বছর বা 3টে বছর এরকম বছরগুলোর রেভিনিউ আর খরচগুলো পাশাপাশি বিশ্লেষণ করি। সুতরাং এখানে অপশন এ ইজ দ্য রাইট অপশন, অর্থাৎ এ এবং আর দুটোই হচ্ছে সঠিক এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। এরপরে 23 নম্বরে দেখো, আরেকটা এরকম আছে, সাধারণ আকৃতির উদ্বর্তপত্র মানে কমন সাইজ ব্যালেন্স শিট হলো একটি অনুভূমিক বিশ্লেষণ। না, এটা ফলস আছে। কারণ সাধারণ আকৃতির মানে কমন সাইজ ব্যালেন্স শিটে আমরা কি করি, ব্যালেন্স শিটের যে টোটাল তার সঙ্গে প্রত্যেকটা ফিগারের পার্সেন্টেজ বার করি। এখানে আমরা করি ইচ ফিগার ডিভাইডেড বাই ব্যালেন্স শিট টোটাল ইন্টু 100 করে পার্সেন্টেজ বার করি। অর্থাৎ এটা হচ্ছে ভার্টিক্যাল অ্যানালাইসিস, উপর নিচের অ্যানালাইসিস। এটা কিন্তু কমন সাইজের ক্ষেত্রে কিন্তু এটা এই ব্যালেন্স শিটটা কিন্তু হরাইজন্টাল অ্যানালাইসিস নয়, সুতরাং এটা ভুল বলা আছে। আর বলছে সাধারণ আকৃতির উদ্বর্তপত্রে মোট সম্পত্তি ও মোট দায়কে 100% ধরে অন্যান্য সম্পত্তি ও দায়গুলি তাদের অনুপাত অনুসারে শতকরা হারে প্রকাশ করা হয়। হ্যাঁ, এটা ঠিকই বলা আছে যে আমরা কমন সাইজ ব্যালেন্স শিটে কি করি, এটা ট্রু বলা আছে। আমরা কমন সাইজ ব্যালেন্স শিটে কি করি না, ব্যালেন্স শিটের টোটাল অ্যাসেট এবং টোটাল লাইবিলিটিটা সবসময় একই হয়। তো সেই ব্যালেন্স শিটের টোটালের উপরে ইচ ফিগার বাই ব্যালেন্স শিট টোটাল ইন্টু 100 করে প্রত্যেকটা ফিগারের আমরা পার্সেন্টেজ প্রেজেন্ট করি, এক্সপ্রেস করি। তো এটা দেখা যাচ্ছে যে এটা ভুল আছে কিন্তু আরটা ঠিক আছে। তাহলে এখানে হবে অপশন ডি। অপশন ডি তে যেটা আমাদের আছে যে এটা সঠিক নয় কিন্তু আর সঠিক, তাহলে অপশন ডি হচ্ছে রাইট অপশন। এরপরে আরেকটা কোশ্চেন আছে, এগুলো খুব ইম্পর্টেন্ট। এবারে বলছে সাধারণ আকৃতির আয় বিবরণী কমন সাইজ ইনকাম স্টেটমেন্ট। সাধারণ আকৃতির আয় বিবরণী বা কমন সাইজ ইনকাম স্টেটমেন্ট হলো আয় বিবরণীর একটি উল্লম্ব বিশ্লেষণ। ইয়েস, এটা ঠিক বলা আছে, কারণ এখানে আমরা ওপর নিচে করে ওপর নিচ করে আয় বিবরণীগুলো দেখি, সুতরাং এটা রাইট অপশন বলা আছে। আরেকটা বলছে যে সাধারণ আকৃতির আয় বিবরণীতে কার্যনির্বাহের ফলে আগত রেভিনিউকে 100 ধরে আয় বিবরণীর অন্যান্য বিষয়গুলির অঙ্ককে শতকরা হারে প্রকাশ করি। দেখো, এই যে কার্যনির্বাহের ফলে আগত রেভিনিউ, এটা মানে কিছুই না, এটা হচ্ছে রেভিনিউ ফ্রম অপারেশন। যেটা সেলস ছিল এখনই সেটার নতুন নাম হয়ে গেছে রেভিনিউ ফ্রম অপারেশন। তো এখানে বলছে যে আমরা এখানে কি করি না, রেভিনিউ ফ্রম অপারেশনকে ধরে প্রত্যেকটা ফিগার আমরা বার করি। হ্যাঁ, এটা ঠিক কথাই বলা আছে যে আমরা রেভিনিউ ফ্রম অপারেশনকে ধরে নিয়ে 100 ধরে নিয়ে সেলসকে বা রেভিনিউ ফ্রম অপারেশনকে 100 ধরে নিয়ে প্রত্যেকটা ফিগারের আমরা পার্সেন্টেজ বার করি। তো এক্ষেত্রে এ এবং আর উভয় সঠিক আছে এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা, তাহলে এক্ষেত্রে এটা ঠিকই বলা আছে। বোঝা গেল? এখানে অপশন এ হচ্ছে গিয়ে রাইট অপশন, কেননা এ এবং আর উভয় ঠিক বলা আছে এবং উভয় সঠিক ব্যাখ্যা বলা আছে। এরপরে একটা ছোট্ট অঙ্ক আছে 25 নাম্বারে, দেখতে পাচ্ছ। এখানে বলছে একটি প্রতিষ্ঠানের মোট সম্পত্তি 20 লাখ টাকা এবং এর স্থায়ী সম্পত্তি 8 লাখ টাকা। টোটাল অ্যাসেট হচ্ছে 20 লাখ আর ফিক্সড অ্যাসেট বা নন কারেন্ট অ্যাসেট হচ্ছে কি 8 লাখ। তাহলে বলছে মোট সম্পত্তির উপর স্থায়ী সম্পত্তির শতকরা হার কত। তো এখানে আমার কি করতে হবে, আমাদের মোট সম্পত্তিটা 20 লাখ টাকা নিচে হবে, আর স্থায়ী সম্পত্তি বা কারেন্ট বা নন কারেন্ট অ্যাসেট বা ফিক্সড অ্যাসেট সেটা হবে 8 লাখ। তাহলে এটার ফর্মুলা হচ্ছে ফিক্সড অ্যাসেট ডিভাইডেড বাই টোটাল অ্যাসেট ইন্টু 100। এটা করলে হচ্ছে 40%। তাহলে অপশন বি ইজ দ্য রাইট অপশন। 40% হচ্ছে গিয়ে স্থায়ী সম্পত্তির শতকরা হার মোট সম্পত্তির উপর। ঠিক আছে। এরপরে আরেকটা ছোট্ট নিউমেরিক্যাল কোশ্চেন আছে, বলছে যদি কোনো প্রতিষ্ঠানের মোট সম্পত্তি 12 লাখ টাকা এবং অচলতি সম্পত্তি মানে হচ্ছে নন কারেন্ট অ্যাসেট, দ্যাট মিনস ফিক্সড অ্যাসেট। নন কারেন্ট অ্যাসেট মানে ফিক্সড অ্যাসেট, সেটা যদি 9 লাখ টাকা হয়, তবে মোট সম্পত্তির উপর চলতি সম্পত্তির শতকরা হার কত, মানে কারেন্ট অ্যাসেটস এর পার্সেন্টেজ কত। তো দেখো আমরা এখানে কি করেছি, টোটাল অ্যাসেটস হচ্ছে গিয়ে 12 লাখ টাকা। আমরা জানি টোটাল অ্যাসেটস মানে হচ্ছে
কারেন্ট অ্যাসেট আর নন কারেন্ট অ্যাসেটের যোগফল, অর্থাৎ ফিক্সড অ্যাসেট বা ফিক্সড অ্যাসেট প্লাস কারেন্ট অ্যাসেটের যোগফল হচ্ছেই টোটাল অ্যাসেট। তো আমরা লিখলাম নন কারেন্ট অ্যাসেট যেটা ফিক্সড অ্যাসেট সেটা অঙ্কে বলা আছে 9 লাখ টাকা। তাহলে কারেন্ট অ্যাসেট কত হবে না 12 লাখ টাকা থেকে 9 লাখ টাকা বাদ দিয়ে দিলে 3 লাখ টাকা পড়ে থাকছে কারেন্ট অ্যাসেট। এবার সো পার্সেন্টেজ অফ কারেন্ট অ্যাসেটস অন টোটাল অ্যাসেটস উইল বি কত হবে না কারেন্ট অ্যাসেটের ফিগার হচ্ছে 3 লাখ, টোটাল অ্যাসেট হচ্ছে 12 লাখ, 3 লাখ বাই 12 লাখ ইন্টু 100 করলে 25%। দ্যাট মিনস অপশন বি ইজ দ্য রাইট অপশন। 25% হচ্ছে গিয়ে এর উত্তর। এরপরে বলেছে আরেকটা ছোট্ট নিউমেরিক্যাল কোশ্চেন আছে, বলছে একটি কোম্পানির চলতি দায় কারেন্ট লাইবিলিটিস যদি 6 লাখ হয়, চলতি দায় বলছে একটা কোম্পানির চলতি দায় 6 লাখ থেকে 5 লাখে হ্রাস পেল, মানে আগে ছিল 6 লাখ এখন সেটা কমে দাঁড়ালো 5 লাখে, তাহলে শতকরা হারের পরিবর্তন কত হলো? এটা কম্পারেটিভ অ্যানালাইসিসের একটা ছোট্ট সামস বলতে পারো এক লাইনে। তো দেখো এখানে বলছে আগে কারেন্ট লাইবিলিটির ফিগার ছিল 6 লাখ, সেটা কমে দাঁড়ালো 5 লাখে, তাহলে আমরা কি লিখলাম অ্যাবসোলিউট ডিক্রিজ অফ কারেন্ট লাইবিলিটিস। যেটা দেখো চেঞ্জ মানে হচ্ছে এখন যেটা হলো মাইনাস আগে যেটা ছিল, আবার বলছি এখন যেটা হলো মাইনাস আগে যেটা ছিল। এখন হলো গিয়ে 5 লাখ কারেন্ট লাইবিলিটির ফিগার, আগে ছিল কত 6 লাখ, তাহলে চেঞ্জ হলো কত মাইনাস 1 লাখ, চেঞ্জ হলো কত মাইনাস 1 লাখ। এবার তাহলে পার্সেন্টেজ চেঞ্জ আমরা কি করে বার করি? পার্সেন্টেজ চেঞ্জের যে ফর্মুলা আমাদের কম্পারেটিভ এর ক্ষেত্রে ইউজ করি সেটা হচ্ছে যেটা চেঞ্জ হলো ডিভাইডেড বাই আগে যে ফিগারটা ছিল 5 ইন্টু 100। তো চেঞ্জ হলো কত মাইনাস 1 লাখ, যার জন্য ব্র্যাকেটে রেখেছি। আর আগে কারেন্ট লাইবিলিটির ফিগার কত ছিল 6 লাখ, তাহলে 1 লাখ মাইনাস 1 লাখ বাই 6 লাখ ইন্টু 100। এটা করলে যেটা আসছে এটা কিন্তু অ্যাকচুয়ালি মাইনাস 66.67, এটা কিন্তু মাইনাসে আছে, অর্থাৎ এটা কিন্তু ব্র্যাকেটে আছে, বুঝতে পেরেছো? মাইনাস 16.67। তো আমাদের অপশন এ হচ্ছে গিয়ে রাইট অপশন, বোঝা গেল? আচ্ছা, এরপরে আরেকটা কোয়েশ্চেন আছে, বলছে সাধারণ আকৃতির বিবরণী প্রস্তুত করা হয় অনুপাতের হারে না শতকরা হারে না চরম মান না অনুপাত ও শতকরা হারে। সাধারণ আকৃতির বিবরণী অর্থাৎ কমন সাইজ স্টেটমেন্ট, এটা আমরা জাস্ট অনুপাতের হারে প্রেজেন্ট করি, ভুল বললাম, জাস্ট আমরা শতকরা হারে প্রেজেন্ট করি। অপশন বি ইজ দ্য রাইট অপশন। এখানে আমরা কি করি না প্রত্যেকটা ফিগারগুলোকে, এটা যেহেতু ইনকাম স্টেটমেন্ট বিবরণী, প্রত্যেকটা ফিগারগুলোকে আমরা নেট সেলস বা রেভিনিউ ফ্রম অপারেশন দিয়ে ডিভাইড করি, পাশে ইন্টু 100 করি, করে পার্সেন্টেজ বার করি। তার মানে সেলসের কত পার্সেন্ট ওই ফিগারটা সেটা আমরা বার করি। তো ন্যাচারালি এটা হচ্ছে শতকরা হারে প্রস্তুত করা হয়, তাহলে সাধারণ আকৃতি বিবরণী প্রস্তুত করা হয় শতকরা হারে। আর একটা জিনিস বলেছে 29 নাম্বারে, বলেছে সাধারণ আকৃতির লাভ ক্ষতির বিবরণীতে ড্যাশের মানকে 100 অঙ্কের সমান ধরা হয়। এটা হচ্ছে কার্যনির্বাহের ফলে আগত রেভিনিউকে, অর্থাৎ নেট রেভিনিউ ফ্রম অপারেশন। কার্যনির্বাহের ফলে আগত রেভিনিউ মানে হচ্ছে নেট রেভিনিউ ফ্রম অপারেশন। এখানে নেট রেভিনিউ ফ্রম অপারেশনকে আমরা 100 ধরে বাকি ফিগারগুলোর পার্সেন্টেজ করি। তো বলছে সাধারণ আকৃতির লাভ ক্ষতির বিবরণীতে ড্যাশের মানকে 100 অঙ্কের সমান ধরা হয়, এটা হবে কার্যনির্বাহের ফলে আগত রেভিনিউ বা নেট রেভিনিউ ফ্রম অপারেশন, বোঝা গেছে? তো এই 29টা মতন কোয়েশ্চেন্স এখানে সেট করা ছিল। এই কোয়েশ্চেন্স গুলো খুবই ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই এই কোয়েশ্চেন্স গুলো দেখে যাবে। কমন সাইজ বা কম্পারেটিভের উপরে কিন্তু ছোট ছোট এরকম অঙ্ক থাকবে এবং তার সঙ্গে ডিবেঞ্চারেরও এই ছোট ছোট অঙ্কগুলো থাকবে। তোমরা এইবারে প্রথমবার এই ধরনের এমসিকিউ এক্সাম দিতে যাচ্ছ, অনেকের মনেই ধারণা আছে যে এই ছোট ছোট চ্যাপ্টারগুলোর উপরে কোনো অঙ্ক আসবে না, জাস্ট থিওরি আসবে, কিন্তু না, এগুলোর উপরেও কিন্তু অনেক অঙ্ক আসবে। তোমরা কিন্তু এই অঙ্কগুলো, ছোট ছোট অঙ্কগুলো খুব ভালো করে দেখবে, কিভাবে এগুলোকে আমরা প্রেজেন্ট করা হচ্ছে সেইগুলো দেখবে। আমার ভিডিওটি তোমরা অবশ্যই সবার কাছে শেয়ার করবে এবং তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবে। তোমাদের যদি কোনো প্রবলেম থাকে তাহলে কমেন্টে লিখে জানাবে এবং আমার চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে, কেননা এখনো তোমাদের অনেকগুলো পরীক্ষা বাকি রয়েছে এবং এই পরীক্ষাগুলোর মাঝখানে মাঝখানে যেমন বিজনেস স্টাডিজ, কমার্শিয়াল ল, কস্টিং ট্যাক্সেশন, এগুলোর উপর অনেকগুলো ভিডিও অলরেডি করা হয়েছে যেগুলো আমি আপলোড করব। তোমরা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো যাতে কোনো নতুন ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন যায়। আজ এই বলেই শেষ করলাম, ধন্যবাদ।